দেখুন, আপনি একটা মোবাইল যখন খুশি কিনতে পারেন, একটা গাড়ি যখন খুশি কিনতে পারেন, একটা বাড়িও কিনতে পারেন। হেলথ ইন্স্যুরেন্স আপনি যখন খুশি করতে পারবেন না, কারণ একটু আগে আমি যে এক্সাম্পলটা দিয়ে বললাম, রিস্কটা কে নিচ্ছে? পেরেন্টসরা ভুলে গেছেন, যুগটা পাল্টে গেছে। আজকে লাইফস্টাইল আলাদা, প্রচুর আনসার্টেনটিজ আছে, প্রচুর ইনফ্লেশন, এগুলো সব ভুলে যাচ্ছে। জবটাও সিকিওর নয়, মানে ওয়েলদি পিপলকে পুয়ার করে দিতে পারে একটা হেলথ ইন্স্যুরেন্স না থাকাটা। যদি কেউ ইনকাম শুরু করেছে, ফার্স্ট তার কতগুলো জিনিস করা দরকার, সেটা কি বলবো? আজকের ডেটে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কখন, কাদের এবং কত টাকা বাজেটের করা উচিত? দেখুন, আমার হেলথের প্রোটেকশন, ওয়েলথের প্রোটেকশন রাখতে গেলে আমাকে হেলথ ইন্স্যুরেন্স করতেই হবে। কারণ হেলথ ইন্স্যুরেন্স তো হেলথকে প্রোটেক্ট করে না। কালকে যদি আমার কিছু হয়, তাহলে আমার কি হবে? খরচা লাগবে। তা খরচাটা আসবে কোত্থেকে? আমার ওয়েলথ যেটা জমিয়েছি সেখান থেকে তো। রাইট। হেলথ ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি ওয়েলথ ইন্স্যুরেন্স। ওয়েলথকে প্রোটেক্ট করার জন্য রাইট, হেলথ রাইট, ইন্স্যুরেন্স রাইট, দরকার। রাইট। তো আমিও এবারে শিখলাম এটা। তাহলে আমি যখন ভাববো যে আমার ওয়েলথ নেই বা যেটুকু আছে এটাকে আমার প্রোটেক্ট করতে হবে, তাহলে এত কিছু ভাবার দরকার নেই। যদি কেউ ইনকাম শুরু করেছে, ফার্স্ট তার কতগুলো জিনিস করা দরকার, সেটা কি বলবো? ১ নম্বর হচ্ছে, যিনি ইনকাম স্টার্ট করেছেন তাকে প্রথমেই তার দরকার হচ্ছে একটা টার্ম ইন্স্যুরেন্স করা। ওকে। টার্ম ইন্স্যুরেন্স ইজ এ পিওর ইন্স্যুরেন্স, যেটা লাইফ কভারেজ দেবে। কাল যদি আমি কোনো কারণে ডেথ হয়ে যায়, তাহলে আমার ফ্যামিলিতে একটা টাকা, ওই যে কভারেজটা নিচ্ছি, ধরুন আমি ১ কোটি টাকার কভারেজ নিয়েছি, তাহলে কাল যদি আমার ডেথ হয়ে যায়, আমি ১ কোটি টাকা ওই ফ্যামিলিতে যাবে। সেকেন্ড নাম্বার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এবার এই হেলথ ইন্স্যুরেন্সটা করতে গিয়ে অনেক মানুষের অনেক বাধা আসে, যে ও পরে করলেও হবে, যখন হবে তখন দেখা যাবে। বা এত টাকা দিয়ে জমিয়ে কি লাভ? এই এই টাকাটা জমিয়ে রেখে যখন একদম ঠিক শরীর খারাপ বলেছেন হয় এই ডাইরেক্ট প্রশ্নটা। খরচা করে দাও। সত্যি কথাই। একবার ভাবুন হেলথ ইন্স্যুরেন্স জিনিসটা কি? ১ নম্বর হচ্ছে যে আমি যদি কাল অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসা করতে হয়, তাহলে যে টাকা খরচাটা হবে, আমার যে রিস্ক, সেটা নেবে ওই ইন্স্যুরেন্স কোম্পানি। হুম। তাহলে এবারে আপনি যেগুলো ভাবছেন, প্রত্যেকে যেটা ভাবছে আমি জমি করবো ইত্যাদি, ইত্যাদি, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি আপনাকে দিয়ে বলছি। এবার ধরুন আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স করছেন, এবার ধরুন আপনার ২০,০০০ টাকা, ২০,০০০ টাকা বছরে প্রিমিয়াম। ৫ লাখ টাকা কভারেজ আছে। এরকম একটা কি ১০ লাখ টাকা কভারেজ আছে একটা প্রিমিয়াম, যাই হোক ছাড়ুন। তো এবারে প্রশ্নটা হলো, এবার আপনি ৩ বছর প্রিমিয়াম দিয়েছেন। তাহলে কত প্রিমিয়াম দিলেন? ৬০,০০০। এবার আপনার একটা কোনো ডিজিজ হলো। এবার সেখানে ভর্তি হতে হলো হসপিটালে। দিয়ে ৩ লাখ টাকা খরচা হলো। তাহলে কে রিস্কটা বেশি নিল? ইন্স্যুরেন্স কোম্পানি না আপনি। ঠিক? এবার আপনি বলবেন আমি তো টাকা জমা রেখেছিলাম, ৩ লাখ টাকা দিয়ে দিতাম, ওকে ৬০,০০০ টাকা দিতে যাবো কেন? আপনার ফ্যামিলিতে আরেকজনের আবার পরের বছর বা আরো ২ বছর পর হলো। আপনার টাকা তো ফুরিয়ে গেছে। এবার কি করবেন? এবার আপনাকে কতবার সারা লাইফে যেতে হবে আপনি কি জানেন? আপনার টোটাল ফ্যামিলি কি কতবার যেতে হবে? একই বছরে কতবার যেতে হতে পারে? কোনো তো হটলাইন কানেকশন নেই যে জেনে নেবো এবার। তো এটা আসে না। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসে জানেন তো? যে আমার অফিসে করা আছে ইন্সুরেন্স। আর আমার কি দরকার আছে? আমি অফিসে গেছি তো চাকরি করতে। এবার কালকে যদি আমি একটা বেটার অপরচুনিটি পাই কোথাও, হুম। কিন্তু সেখানে ইন্সুরেন্সটা সেরকম অপরচুনিটি নয় বা নেই, তাহলে আমি কি যাব না? যাব। বলব কেন, তখন আমি একটা হেলথ ইন্সুরেন্স করে নেবো। এটাই বলে কিন্তু বেশিরভাগ জন। হুম। দেখুন, আপনি একটা মোবাইল যখন খুশি কিনতে পারেন, একটা গাড়ি যখন খুশি কিনতে পারেন, একটা বাড়িও কিনতে পারেন। হেলথ ইন্সুরেন্স আপনি যখন খুশি করতে পারবেন না। কারণ একটু আগে আমি যে এক্সাম্পলটা দিয়ে বললাম, রিস্কটা কে নিচ্ছে? ইন্সুরেন্স কোম্পানি বেশি নিচ্ছে, আপনি নন। তা আপনার হেলথ যদি ঠিকঠাক থাকে, কোনো রোগবালাই সেরম কোনো রোগ ঢুকে গেছে, আপনি ধরুন একটা জব রয়েছেন, তো আপনি ইন্সুরেন্স কোম্পানি দিচ্ছে আপনাকে, ওই কোম্পানি দিচ্ছে, খুব ভালো। ওই কোম্পানিতেও কি আপনি সব কভার পাবেন? সেগুলো দেখেছেন? আপনার মেলে আসে কিন্তু। সেখানে কোনটায় কত ক্লজ লাগানো আছে সব ওয়েটিং দেখেছেন? পিরিয়ড বা ইত্যাদি। ইত্যাদি আছে। কো-পে ক্লজ লাগানো আছে, ইত্যাদি আছে, আপনি জানেন না। কারণ ওগুলোকে পড়ার দরকারই মনে করে না কেউ। এবার জিনিসটাকে খুব হালকা চালে দেখা হয়। এবার ঠিক আছে, আপনি ধরুন জবটা চেঞ্জ করছেন। আমি অত চাকরি অন্য জায়গায় যাওয়াটাও বাদ দিলাম। একটা জব চেঞ্জ করে আমি যেতে গেলে মাস ৬ টাইম লাগছে। ওই পিরিয়ডে যদি কিছু হয় তখন কি হবে? যেটুকু ওয়েলথ রোজগার করে জমিয়েছিলাম সেটাও চলে যেতে পারে। আমি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ২০ বছরের প্রচুর মানুষের কাজ করতে গিয়ে দেখেছি, একটা মানুষকে
মানে ওয়েলদি পিপলকে পুয়ার করে দিতে পারে একটা হেলথ ইন্স্যুরেন্স না থাকাটা। এত ইম্পর্টেন্ট। ভারতবর্ষের বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবিত্ত দরিদ্র হয়েছে হসপিটাল চিকিৎসা খরচাতে, চিকিৎসা খরচা। হসপিটাল খরচাতে একদম ঠিক তাই। এই জন্য হেলথ ইন্স্যুরেন্স তারপরে দরকার। তারপরে দরকার একজন ইনকাম শুরু করছে যখন, তার একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি খুব কম প্রিমিয়াম, প্রত্যেকে করতে পারেন। এটা একটু বোঝান। যে আমি রাস্তাঘাটে ঘুরছি, যেখানে খুশি যেতে হচ্ছে, আমাকে বাইক চালাতে হচ্ছে, গাড়ি চালাতে, আমি ওগুলো চালাচ্ছিও না, আমার রাস্তায় তো যেতে হচ্ছে, রাস্তায় তো যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তো যে অ্যাক্সিডেন্টে ডেথ হতে পারে, আমার কভারেজ পেয়ে যাবে, কিন্তু আমার ফ্যামিলি ডেথ যদি না হয়, আমার অ্যাক্সিডেন্ট হলো, আমাকে হসপিটালে 10 দিন চিকিৎসা করতে হলো, তাহলে ওই 10 দিনের চিকিৎসার যা কিছু হচ্ছে আমি পাবো খরচা। আচ্ছা। ধরুন আমার একটা অঙ্গ বাদ গেছে, এবার আমি তার জন্য আলাদা কভারেজ আছে, সেটা পাওয়া যাবে। এবার আমাকে যদি 10 দিন 1 মাস বাড়িতে রেস্ট নিতে হয়, ওখান থেকে আমি চিকিৎসা করে এসেছি, এবার আমার তো স্যালারি দেবে না, উইদাউট পে হয়ে গেছি, আমি ওখান থেকে টাকা পাবো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। খুব কম প্রিমিয়ামে খুব ভালো পলিসি, যারা ভিউয়ার শুনছেন প্রত্যেকের করা উচিত এটা। তারপরে কি করা দরকার? একটা এমার্জেন্সি ফান্ড। রাইট, ভেরি ইম্পর্টেন্ট। আজকে আপনি আজ থেকে 10 বছর আগে যা যা ভেবেছিলেন তাই তাই ঘটে গেছে আপনার সঙ্গে সব পরপর। অনেক কিছু ঘটেছে যেগুলো আপনি ভাবেনইনি, এবং সেই জিনিসগুলোকে প্রত্যেকটাকে করতে গিয়ে আপনার কাছে লেগেছে কিন্তু মানি, কম বা বেশি, সেই মানিটা এসেছে কোত্থেকে? আপনার সঞ্চিত টাকা থেকে। তাহলে ওই ওয়েলথটাকে যদি আপনি প্রোটেক্ট করতে চান, আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। আমরা বেশিরভাগ মানুষ আজকে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, কালকে কার জব চলে যাবে কেউ জানে? যে কোনো সময় যে কোনো জব যে কোনো টাইমে যেতে পারে। তাহলে 3 মাস হোক, 6 মাস হোক, 9 মাস হোক, যাই হোক, তাহলে তার এই যে পিরিয়ডটায় জবটা থেকে তাকে সরে যেতে হলো, সেই পিরিয়ডটায় তার ইএমআই থাকলে সেটা চলবে কি করে? তার বাচ্চার স্কুলের মাইনেটা চলবে কি করে? সংসারটা চলবে কি করে? ফ্যামিলি ক্রাইসিস হতে দেখেছি আমি এইগুলো থেকে। রিয়েলি বলছি। তো একটা এমার্জেন্সি ফান্ড থাকা দরকার। এমার্জেন্সি মানে কিন্তু এমার্জেন্সি। বহু মানুষ জানেন ভাবে কি ফাইন্যান্সের এটা একটা বড় রিস্ক। যে আমি সব জানি, আমি যাদের জন্য টাকা রেখেছি তারা কিচ্ছু জানে না। বিশাল রিস্ক। আমার এমার্জেন্সিতে আমি রয়েছি, এবার আমি টাকা তুলতে পারছি না, এমন পজিশনে রয়েছি। এবার আমার বাড়ির লোককে সেই আমার পরিচিত বন্ধুর কাছে হাত পাততে হলো। কেন হবে হাত পাততে? স্টিল আমার ব্যাংকে বা ইনভেস্টমেন্টে এমার্জেন্সি ফান্ডে টাকা রয়েছে। তো এইগুলো হচ্ছে প্রসেস সিস্টেমের অভাব। এবং এটা কতবার ঘটতে পারে, কত রকম করে ঘটতে পারে। না, আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার এক বন্ধু, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোমায় চলে গেছিল, অ্যান্ড ওর স্টকে ভালো টাকা ইনভেস্ট ছিল, সেটা ওর নমিনি বা সেকেন্ড অ্যাকাউন্ট কিছু করা ছিল না। ফলে ওর যখন অসুস্থ ছিল তখন কিন্তু ও তো তখন কথাবার্তা বলতে পারছে না, তখন কিন্তু ওর বাবা মাকে সেই পরিচিতদের থেকে ধার করেই চিকিৎসা তাহলে করাতে হয়েছে। ভাবুন, ফাইন্যান্স মানে রিটার্ন নয়। রাইট। এবার তাহলে আপনি রিটার্নের জন্য ছোটাটা তো একটা রোগ। আপনি একটা কথা বলুন যে কোন কোন ভুলগুলো মূলত একটা মানুষকে ফাইন্যান্সিয়ালি দুর্বল করে দেয়? এটা খুব ভালো প্রশ্ন। তো কোন কোন ভুলগুলো করে তার মধ্যে একটা দুটো আমি বলেছি। ফার্স্ট বলেছিলাম যে আমাদের এখানে সোসাইটিতে লায়াবিলিটি, শো অফ এগুলোকে খুব চেরিশ করা হয়। কেউ যদি আজকে একটা বড় স্পেন্ডিং করে, সেটাকে কিন্তু ভালো চোখে দেখা হয়। দেখেছো? দেখো, দেখো ঘুরে আসছে গোয়া থেকে কি বিদেশ থেকে। বলা হয় কি না? দেখে কিছু শেখো তো অন্তত। দেখুন জাহাজ কোথায় চলে বলুন তো? জলে। জাহাজ ডোবে কি করে বলুন তো? জলটা যদি ভেতরে ঢোকে। রাইট। তাই তো? ফাইন্যান্স একটা মানুষকে বাঁচায় কিন্তু। ও জলেই যাচ্ছে। যেদিন কিন্তু এই যে বিভিন্ন হ্যাবিট রয়েছে, এক্সপেন্সেস, ইনকাম ইত্যাদি, ও একবার যদি ওখানে ঢোকে না, তো ডুবিয়ে দেবে তাকে। ওই জন্য ক্যাপ্টেনের দরকার। গুড ক্যাপ্টেন হলে সে কিন্তু বার করে নিয়ে আসবে। তাই না? এবার ধরুন আরেকটা বড় কারণ হচ্ছে কেরিয়ারের শুরুতেই যদি কেউ হয় কি, অনেকে অনেক তখন অ্যাডভাইস দেয়। কারণ আজকাল যে ছেলেমেয়েরা যারা কেরিয়ার শুরু করছে, তাদের ক্ষেত্রে তারা ভালো রোজগার করছে আগের থেকে। এবার সেই পেরেন্টসরা তারা যখন দেখছেন যে ও এত ভালো রোজগার করছে, এবং বেশিরভাগই হচ্ছে তার হোম টাউন থেকে দূরে, এবার সেখানে সে থাকছে একটা রেন্টে, এবার তাকে তখন অ্যাডভাইস দেওয়া হচ্ছে, পেরেন্টসরা বলছেন যে এক কাজ কর, একটা ফ্ল্যাট কিনে নে।
কারণ রেন্ট প্রত্যেক মাসে গোনার ওই টাকাটা তো অন্তত বাঁচবে। কোনো ভুল নেই কিন্তু। এটার মধ্যে কিচ্ছু ভুল নেই। কিন্তু পেরেন্টসরা ভুলে গেছেন যুগটা পাল্টে গেছে। আজকে লাইফস্টাইল আলাদা, প্রচুর আনসার্টেনটিজ আছে, প্রচুর ইনফ্লেশন, এগুলো সব ভুলে যাচ্ছে। জবটাও সিকিউর নয়, যেটার উপরে বেশ করে আমি যাব। হুম। এবার শুধু কি পেরেন্টসরা বলেন? না। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি কিন্তু এই ফ্ল্যাট কেনার বিরোধী নই। হুম। আপনি বলেছেন আমায় প্রশ্নটা যে কোন ভুলগুলো করলে মানুষ বিপদে পড়ে। তা আর্লি এজেতেই আমি ক্যারিয়ারের শুরুতেই যদি একটা বড় লোনে পড়ি, মানে আমি যখন ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি ইএমআই generally- দিয়েই কিনতে হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ আমি দেখেছি 80-20 রুল, না হলে 90-10, যে আমি 90% লোন নেবো, 10% দেবো, নাহলে 80% লোন নেবো, 20%। তাহলে আমি ক্যারিয়ারের শুরুতেই একটা বড় লোনে জড়াচ্ছি। তাহলে লোনে জড়ালে কি হবে? আমাকে একটা বড় ইএমআই দিতে হবে। তাহলে এই ইএমআইটা আমাকে কি করছে? আস্তে আস্তে করে আমাকে ক্যাশ টাইট সিচুয়েশনে নিয়ে যাচ্ছে। প্রথম 5-10 বছর না মানুষ রিয়েলাইজ করে না, কারণ তখন তার আদার এক্সপেন্ডিচার গুলো ফ্রেমওয়ার্ক হয়নি তখনও। কিন্তু ওগুলো যখন হতে থাকে তারপরেই তিনি জড়িত হন লোনের একটা ট্র্যাপ। যখন চালাতে পারছে না আর, ওই ইএমআই থেকে তো বেরোতে পারবে না। তাকে তো ইএমআই এর জন্যই চাকরিতে যেতে হবে রেগুলার। তিনি যে চাকরি করবো না বলে দুদিন অন্য কিছু করবো একটু, তারপরে একটা খুঁজবো, ওই ভাবনার লিবার্টিটাই তো চলে যাবে ওই প্রথমেই একটা ফ্ল্যাট নেওয়ার জন্য। ইএমআই ট্র্যাপে। ইএমআই এবার ট্র্যাপ সেটা শুধু ফ্ল্যাট বাড়ি না, সেটা আজকের ডেটে আপনি যেটা বললেন যে শো অফ, গাড়ি, ফোন, যেমন সবের আমি একটা ক্ষেত্রে। স্ট্যাট দেখছিলাম যে ভারতবর্ষের বুকে বেশিরভাগ আইফোন ইএমআই থেকে নেয়। ইএমআই থেকে না। এবার কি হচ্ছে দেখুন, এই যে ইএমআই বা লোন এটা কি করছে? আমি আমার ফিউচারটাকে প্রেজেন্টে কনজিউম করছি। তাই নয় কি? এবার আমি আনসার্টেন ফিউচার, কিন্তু সেই ফিউচারটাকে প্রেডিক্ট করা যাচ্ছে না। কিন্তু ওটাকে আমি আজকেই কনজিউম করে নিচ্ছি। এবার ঠিক আছে, সব ঠিকঠাক চলছে। আমি নিজের স্কিলও বাড়াচ্ছি। তাহলে আমার ইনকাম বাড়ার কথা। ইনকামও বাড়ছে। কিন্তু আমি তো কনস্ট্যান্ট রয়েছি। কারণ এত আমার ইএমআই চলছে, এত দিনে, দিনে আমাকে লোন বাড়াতে হচ্ছে। আল্টিমেটলি আমার আর উন্নতি হচ্ছে না। আমার আর উন্নতি হচ্ছে না। আমি এই ট্র্যাপটায় জড়িয়েছি। আর এই ট্র্যাপ থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। এবং জেনারেলি আমি দেখেছি 45-40, লেট 40 টু 50 র মধ্যে এই জায়গাটা থেকে মানুষ তখন মানে ছটপট করে পাগল হয়ে এবং কি করে জানেন তো? এই ট্রেডিং এ তারাই যায়। এবং এই T20 মতন ব্যাট চালাতে যায় কিন্তু ওই জায়গায়। আরো ডোবে তখন। ফাইন্যান্সে আমি বহু মানুষকে এসে বলতে শুনেছি যে এইবার একটু দেখুন।